ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আজকে আমাদের সেশন শুরু করছি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টসের উপর। এই ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস কি সেটা তোমাদের জানতে হবে। ধরো সাপোজ কিছু কিছু বিজনেস কনসার্ন আছে যারা কি করে মার্কেটে পুরো সেলস করতে আসছে, তারা মার্কেটে সেল করার সময় দেখবে আমাদের বিভিন্ন শপিং মল টাইপের যেই সমস্ত তৈরি করে না, এই শপিং মলে দেখবে তুমি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ডিপার্টমেন্ট করে রেখেছে। কোনোটা ক্লোথস ডিপার্টমেন্ট, কোনোটা কসমেটিক্স ডিপার্টমেন্ট, কোনোটা ফুটওয়্যার ডিপার্টমেন্ট। এবারে দেখা যায় এই সমস্ত যাদের ব্যবসাগুলো আছে তারা কিন্তু চায় সবসময় প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কতটা প্রফিট বেরোচ্ছে, গ্রস প্রফিট কত, নেট প্রফিট কত, সেটা আলাদাভাবে বের করতে। কারণ আমার কোন ডিপার্টমেন্টটা লাভ দেখাচ্ছে, কোন ডিপার্টমেন্টটা লস দেখাচ্ছে সেটা যদি জানতে পারি তাহলে আমরা সেই ডিপার্টমেন্টটাকে বন্ধ করে দেবো, অন্য ডিপার্টমেন্টগুলো চালিয়ে যাব। এই কারণে এরা করে কি, এরা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আলাদা করে গ্রস প্রফিট প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আলাদা করে নেট প্রফিট সেটা বের করে। এই জন্যই ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। নইলে কিন্তু টোটালটা যদি আমরা একসাথে চাই তাহলে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করার কোনো দরকার নেই, টোটাল সেলসটাই আমরা একসাথে ক্যালকুলেশন করতে পারি। সেখানে ইজিভাবে আমরা যেরকম ট্রেডিং পিএল ফাইনাল অ্যাকাউন্টে করে আসতাম সেইভাবেই ট্রেডিং পিএল অ্যাকাউন্ট খুলে আমরা সেটাকে করতে পারতাম। কিন্তু এই ডিপার্টমেন্ট ওয়াইজ যখন করতে হয় তখন কি করতে হয়, আমাদের যে ট্রেডিং পিএল এর ফরম্যাট আমরা যে ফাইনাল অ্যাকাউন্টস করেছি ওই ফাইনাল অ্যাকাউন্টসটাকেই আমরা কি করব, একটা ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আর করার সময় তোমরা তো ফাইনাল অ্যাকাউন্টসের ফরম্যাট দেখেছো, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেভাবে হয় এখানেও সেইভাবেই হবে। শুধু যদি 3-4টে ডিপার্টমেন্ট থাকে, আমাদের টোটাল অ্যামাউন্টটা যেটা আসবে, সেলসটা আসবে বিভিন্ন ডিপার্টমেন্টের, আমরা সেই ডিপার্টমেন্টের ঘরে বসাবো। পারচেসটা যে ডিপার্টমেন্ট করবে সেই ডিপার্টমেন্টের ঘরে বসাবো। আমরা কলমার ফর্মে আমরা কি করব, একটা ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করব। যদি দুটো ডিপার্টমেন্ট থাকে তাহলে সেখানে কলমার ফর্মে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে দুটো কলম করব, প্রফিট অ্যান্ড লসেরও দুটো কলম করব, ডেবিটেও ক্রেডিটেও। আর দুজনের সেপারেট সেপারেট যে সমস্ত ইনকাম এক্সপেন্সেসগুলো দেওয়া আছে সেইগুলো যেই রকমভাবে আমরা ট্রেডিং পিএল করতাম সেইভাবেই বের করব, শুধু আলাদা ডিপার্টমেন্টের আলাদা ঘরে বসাবো। শুধু এইটুকু হচ্ছে ব্যাপার। এবার এখানে জটিল জিনিস বলতে বা ডিফারেন্ট জিনিস বলতে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো, ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। যদি আমাদের এক ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টে গুডস ট্রান্সফার করে তাহলে তখন কি হবে, তখন ঝামেলাটা কিরকম বাঁধবে। তখন যদি নর্মাল সেলিং প্রাইসে করে কোনো তো ব্যাপার না, কিন্তু যদি সেলিং প্রাইসে না করে সেটাকে ধরো 10% মাত্র চাপিয়ে বিক্রি করলো বা অন্য ডিপার্টমেন্টে পাঠালো, তাহলে তখন কি হবে, নর্মাল কাস্টমারের থেকে প্রফিট নিচ্ছে অন্যরকম, আর এখানে ডিপার্টমেন্টে যখন পাঠাচ্ছে অন্যরকম, তাহলে সেইখানটা একটু প্রবলেম আছে। এবার সেই গুডসগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু ওই গুডসগুলো যদি হাতে থেকে যায় তখন ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করতে গিয়ে একটু ঝামেলা হবে। তাহলে ওখানটাই আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। নইলে আর সমস্ত আমরা নর্মাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেভাবে করি সেইভাবেই করব। এবার যে খরচগুলো আলাদা আলাদা সেপারেটভাবে ভাগ করে দেওয়া থাকবে সে তো সেপারেট সেপারেট ডিপার্টমেন্টে বসাবো, কিন্তু যে এক্সপেন্সেসগুলো একসাথে দেওয়া থাকবে, কম্বাইন্ড ফর্মে থাকবে, তাদেরকে তাদের অ্যাপ্রোপ্রিয়েট বেসিস অনুসারে আমরা ভাগ করব। ঠিক আছে, এবার অ্যাপ্রোপ্রিয়েট বেসিসটা আমাদের নিচে দেওয়া থাকবে অ্যাডজাস্টমেন্টে, যদি দেওয়া থাকে তো খুব ভালো, নইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেট সেলসের বেসিসে আমরা ভাগ করি। ঠিক আছে, আর কিছু কিছু এক্সপেন্সেস আছে যেগুলো ডিপার্টমেন্টেরই নয়, সেগুলো কিন্তু একটা জেনারেল আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে সেই এক্সপেন্সেসগুলো সেইখানটায় পাঠাবো। এই হচ্ছে কাজ। এবারে ধরো এর যদি ফরম্যাট বলো যে স্যার ফরম্যাট কি হবে, এর ফরম্যাট হচ্ছে তোমরা যেরকম নর্মাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে এসেছো তারই ফরম্যাট, একইভাবে হবে, একই নিয়মে হবে, শুধু ডিপার্টমেন্ট যতগুলো থাকবে অ্যামাউন্টের কলমটা ততগুলো ভাগে ভাগ করবে, এটা ছাড়া আর কিছু অন্য কিছু নেই। এবার ট্রান্সফারটা ওইখানটা আমি দেখাবো ট্রান্সফারটা কিভাবে হয়। এবার ট্রান্সফার করা গুডস যদি হাতে পড়ে থাকে তাহলে সেখানে আমাদের আনরিয়েলাইজ প্রফিটটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো। ধরো সাপোজ একটা ডিপার্টমেন্ট গুডস আর একটা ডিপার্টমেন্টে পাঠিয়েছে, সেই গুডসটা মার্কেটে বিক্রি হয়েছে কিন্তু তার একটা লার্জ পোর্শন এখনো পড়ে আছে, তারা তো ক্লোজিং স্টকে ওই গুডসটা দেখাবে। সেই ডিপার্টমেন্ট কিন্তু জানে না যে স্টকটা আমাদের হয়তো একটা ডিপার্টমেন্ট 1.5 লক্ষ টাকায় পাঠিয়েছিল তার 50% বিক্রি হয়েছে, তাহলে সে 50% দেখিয়ে রাখবে কি 75,000 টাকায়, কিন্তু সে জানে না এতে আমার অন্য ডিপার্টমেন্ট 15,000 টাকা লাভ করে বসে আছে, সে জানে না। কিন্তু যারা হেড অফিস তারা তো জানে যে এই গুডসটা কিন্তু ওই ডিপার্টমেন্ট ওকে যখন পাঠিয়েছিল এতে কিন্তু 15,000 টাকা লাভ করে বসে আছে। তাহলে ক্লোজিং স্টক যদি ভ্যালুয়েশন বেশি দেখায়, তাহলে ক্লোজিং স্টক ভ্যালুয়েশন বেশি দেখালে সেখানে তোমার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট যেটা বেরোবে সেটাও তো বেশি বেরোবে। তা সেটা বেশি বেরোলে সেই গ্রস প্রফিটটা কি হয়েছে, হয়নি তো, সেটা তো ইন্টার ডিপার্টমেন্ট প্রফিট হয়েছে এবং মালটা বিক্রি হয়নি, এখন একটা ডিপার্টমেন্টের হাতে পড়ে আছে। তা সেইটার যে 15,000 টাকা অতিরিক্ত প্রফিট করে নিল কোনো একটা ডিপার্টমেন্ট, সেটাকে কিন্তু আমরা বাদ দেবো। আর কিভাবে বাদ দেবো সেটা আমি দেখাবো। দেখো এর ফরম্যাট
আর প্রবলেম থেকে যে সলিউশন করব একই, সেই জন্য ফরম্যাট আর ট্রেডিং ফিল আলাদা করে দিলাম না, আমি একেবারে একটা প্রবলেম সলিউশন করছি, সেটা একটু দেখে নাও। তোমরা যে প্রবলেমটা শোনাবো সেটা তোমরা নিজেদের স্ক্রিনে দেখতে পাবে, আমি তবুও পুরো শুনিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এইরকম আছে, এ ফার্ম হ্যাজ টু ডিপার্টমেন্ট, এক্স ডিপার্টমেন্ট অ্যান্ড জেড ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট এক্স ট্রান্সফার গুডস টু ডিপার্টমেন্ট জেড at a normal selling price, while department Z transfer goods to department X at cost plus 10%. তাহলে এক্স ট্রান্সফার করে জেডকে নর্মাল সেলিং প্রাইসে কাস্টমারদের যে দামে বিক্রি করে সেই দামে, কিন্তু জেড যখন ট্রান্সফার করে সে এক্সের উপর 10% কস্টের উপর চাপিয়ে বিক্রি করে বা ট্রান্সফার করে। সেলিং প্রাইস কিন্তু আলাদা, কিন্তু ট্রান্সফার করে যখন কস্টের উপর 10% চাপিয়ে ট্রান্সফার করে। From the following figures, prepare departmental trading profit and loss account and general profit and loss account for the year ended 2018 বলে এবার দুজনের দেখো, ওখানে স্টক দিয়েছে, সেলস দিয়েছে, পারচেস দিয়েছে, ট্রান্সফার টু আদার ডিপার্টমেন্ট দিয়েছে, রেন্ট রেটস, ওয়েজেস, ক্লোজিং স্টক, আর বলেছে অ্যাডভার্টাইজমেন্ট 15,000 টাকা টু বি অ্যাপোর্শনড বেসড অন সেলস, আর জেনারেল এক্সপেন্সেস 23,000 টাকা নট টু বি অ্যাপোর্শনড। জেনারেল এক্সপেন্সেস 23,000 টাকা, সেটা ভাগ করা হবে না, তাহলে কোথায় পাঠাবো? সেটা ভাগ করা যদি না হয় তাহলে জেনারেল পিএলে। আর ক্লোজিং স্টক বলে দিয়েছে ওই ট্রান্সফার গুডসের ক্লোজিং স্টক, এমনি ক্লোজিং স্টক উপরে বলা আছে, কিন্তু ট্রান্সফার গুডসের ক্লোজিং স্টক ওই ক্লোজিং স্টকের মধ্যে ইনক্লুড আছে। প্রথমে এক্স ডিপার্টমেন্টে 39,600 আর জেড ডিপার্টমেন্টে 12,000, এই হচ্ছে গুডস, ওদের পাঠানো গুডস পড়ে আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা থেকে একটা ডিপার্টমেন্টাল ট্রেডিং পিএল করি, দেখো আমি করে রেখেছি অঙ্কটা, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা ট্রেডিং পিএলের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আমরা একটা ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি করে। আচ্ছা, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট দেবে, কারণ এটা তো অ্যাকাউন্ট, তাহলে ডেবিট ক্রেডিট তো লাগবেই দিতে, তাহলে দিলাম। এরপর দুটো কলম করেছি, একটা এক্স ডিপার্টমেন্টের একটা জেড ডিপার্টমেন্টের অ্যামাউন্টে, ক্রেডিটেও করেছি ডেবিটেও করেছি। দেখো আমাদের নর্মাল ফরম্যাট অনুযায়ী ওপেনিং স্টক লিখি, পারচেজ লিখি। হ্যাঁ, তাহলে আমরা ওপেনিং স্টক দুটো ডিপার্টমেন্টের দেওয়া ছিল লিখে দিয়েছি, পারচেজও দেওয়া ছিল লিখে দিয়েছি, সেলস দেওয়া ছিল দুটো ডিপার্টমেন্টে লিখেছি। কিন্তু এখানে এবার বলেছে ট্রান্সফার টু আদার ডিপার্টমেন্ট বলে এক্স এর ট্রান্সফার লিখেছে, এক্স এর ট্রান্সফার দেওয়া আছে ওখানে, এক্স ট্রান্সফার করেছে জেডকে 1 লাখ। তাহলে এক্স যদি ট্রান্সফার করে হ্যাঁ জেডকে, তাহলে এক্স এর কাছে সেটা কি দেখানো হবে? সেলস। কিন্তু এক্স সেলস বলবে যখন, সে তো সেলসের মধ্যে লিখবে না, সে অন্য ডিপার্টমেন্টকে পাঠিয়েছে, তাহলে অন্য ডিপার্টমেন্টের নাম লিখবে। তাহলে লিখেছে এখানে এক্স লিখেছে জেড ডিপার্টমেন্ট বলে 1 লক্ষ টাকা সে ট্রান্সফার করেছে। তাহলে এইটা যেটা ট্রান্সফার করলো, তাহলে জেড এর ঘরে কি হবে? পারচেসের মতো এন্ট্রি হবে, জেড রিসিভ করছে তো। তাহলে এটাকেই আমরা যখন এখানে বসাচ্ছি, তখন এই জেড তো জেড এর নিজের নাম লিখবে না, লিখেছে কি এক্স ডিপার্টমেন্ট থেকে পেয়েছে, পারচেসের মতো এন্ট্রি করেছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, আবার জেড ট্রান্সফার করেছে এক্স কে, তাহলে জেড যদি ট্রান্সফার করে জেড এর কাছে সেলসের মতো, কিন্তু জেড এর ঘরে যখন সেলস বসাবো নিশ্চয়ই জেড এর নাম লিখবো না, লিখেছি বিপরীত নামটা কি এক্স বলে, তাহলে এক্স ডিপার্টমেন্ট বলে জেড এর ঘরে লিখেছি 1.5 লক্ষ টাকা। আর সেটা আবার এক্স রিসিভ করেছে, তাহলে এক্স এর কাছে পারচেজের মতো, কিন্তু এক্স এর কাছে পারচেজের মতো সে তো জেড এর থেকে নিয়েছে, তাহলে জেড অ্যাকাউন্ট বলে লিখেছি। এরপর ওয়েজেস দেওয়া ছিল দুজনের, লিখে দিয়েছি, আর ক্লোজিং স্টক দেওয়া ছিল লিখে দিয়েছি। তাহলে এখান থেকে তো গ্রস প্রফিটটা বেরিয়ে চলে এসছে। এই যে গ্রস প্রফিটটা বেরিয়ে চলে এসছে, এই গ্রস প্রফিটটাকে আবার সিডি করে এখানে বিডি করে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করেছি। ট্রান্সফার করার পর আমরা রেন্ট রেটস একটা ছিল যেটা ভাগ করে দেওয়া ছিল বসিয়ে দিয়েছি, আর অ্যাডভার্টাইজমেন্ট ছিল ওটা সেলস রেশিও ভাগ করতে বলেছে। এখানে সেলস রেশিও কত আছে আমাদের? 11 লক্ষ টাকা আর 2,20,000, তার মানে 5:1, 5:1 ভাগ করেছি। করলে আমাদের গ্রস প্রফিট থেকে এই নেট প্রফিটটা বাদ দিলে আমরা যেটা মানে সরি এই খরচগুলো বাদ দিলে যেটা পেয়েছি ওটাই নেট প্রফিট। তাহলে নেট প্রফিটটা বেরিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত তো প্লেন আছে, এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম হবে না, শুধু এইটা ভাগ করবে সেলস রেশিও। অনেকে বলবে স্যার সেলস মানে ওদের যে ট্রান্সফার করলাম সেটাকেও সেলসের মধ্যে ধরি, সেটাও তো সেলসের মতো, কিন্তু সেটা কিন্তু নর্মাল সেলস না, সেটা অন্য ডিপার্টমেন্টে পাঠিয়েছি, সেই জন্য এখানে নর্মাল সেলসের বেসিসেই আমরা অ্যাডভার্টাইজকে ভাগ করবো। অ্যাডভার্টাইজ দিয়েছি কাদের? বাইরের যে সেল হয়েছে তার জন্য, নিশ্চয়ই ঘরের মধ্যে ট্রান্সফার করেছি তার জন্য অ্যাডভার্টাইজ দিইনি, ঠিক আছে? সেই জন্য বাইরের সেলসটাকে রেশিও করে আমরা অ্যাডভার্টাইজমেন্টটাকে ভাগ করেছি, ঠিক আছে? এইবার আমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্টাল প্রফিটটা বের করতে হবে, রেট অফ প্রফিটটা, কারণ এক্স যখন ওকে ট্রান্সফার করেছে কি রেশিও ট্রান্সফার করেছে? ওরা তো নর্মাল সেলিং প্রাইসে ট্রান্সফার করেছে, তাহলে নর্মাল গ্রস প্রফিট চার্জ করেছে, তাহলে সেটা দেখতে হবে গ্রস প্রফিটের রেটটা কি আছে। দেখো টোটাল কিন্তু এক্স 11 লক্ষ বাইরের লক্ষের বিক্রি করেছে আর ডিপার্টমেন্টকে পাঠিয়েছে 1 লক্ষ টাকা, তাহলে 11 লক্ষ আর 1 লক্ষ 12 লক্ষ টাকা সেলস,
তাতে প্রফিট করেছে কত 3 লক্ষ, তাহলে রেট অফ প্রফিট কত, তাহলে রেট অফ জিপি একটা বের করে নাও। যদি করি আমরা এরকম ছোট্ট করে রেট অফ গ্রস প্রফিট আর এক্স এর গ্রস প্রফিট কত ছিল 3 লাখ, আর তার টোটাল সেলস মানে ট্রান্সফার প্লাস বাইরের লোককে সেল করে 12 লাখ, তাতে যদি 3 লাখ টাকা প্রফিট হয় তাহলে গ্রস প্রফিটের রেট কত দেখো 25%। তাহলে এটা বের করে নিলাম। হ্যাঁ, এইবারে আমাদের একটা জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলবো আর ওই আনরিয়েলাইজ প্রফিট যেটা আছে ক্লোজিং স্টকে সেটা বের করব। এই ধরো এই যে ক্লোজিং স্টক আছে না, এইটার মধ্যেই বলেছে ওরা ওর থেকে পাঠানো গুডস আছে এর মধ্যে 39,600 আর এর মধ্যে আছে 12,000। তাহলে এতে তো যদি ওর পাঠানো গুডস থাকে সে তো সেলিং প্রাইসে পাঠিয়েছে, তাহলে সেই প্রাইসটা কিন্তু এর মধ্যে গ্রস প্রফিটটা লুকিয়ে আছে এর মধ্যে। আর ক্লোজিং স্টক আমরা যখন ভ্যালু দেখাই তখন কি কোনোদিন সেলিং প্রাইসে দেখাই না, কিন্তু এরা দেখিয়ে ফেলেছে সেলিং প্রাইসে। তাহলে গ্রস প্রফিট কি হয়েছে বেড়ে গেছে, কারণ এর মধ্যে কিছুটা পোর্শন গুডস তো ওর থেকে পাঠানো গুডস, তাহলে সেটা তো সেলিং প্রাইসে হয়ে আছে। তা সেলিং প্রাইসে হয়ে আছে যখন, তাহলে ক্লোজিং স্টক কিসে দেখানো হয়ে গেছে, কিছুটা কস্টে বাইরেরটা আর ভিতরেরটা কিসের দেখানো হয়ে গেছে সেলিং প্রাইসে, তার মানে তার মধ্যে গ্রস প্রফিট চেপে আছে। তা সেই গ্রস প্রফিটটা তো এর মধ্যে হয়ে আছে, সেটা কি আমাদের প্রফিট? সে মাল তো বিক্রি হয়নি এখন, তা সেটা তো প্রফিট নয়। তো সেটাকেই বলছি আনরিয়েলাইজ প্রফিট, সেটাকে আমরা বাদ দেবো। কিভাবে দেবো দেখো পরে দেখাচ্ছি। দেখো আনরিয়েলাইজ প্রফিট অন স্টক যখন করবো আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন ফর আনরিয়েলাইজ প্রফিট অন স্টক। আচ্ছা, গুডস ফ্রম ডিপার্টমেন্ট জেড থেকে গুডস পেয়েছিল কে এক্স, তাহলে এক্স যখন গুডস পেয়েছিল সেটা বলে দিয়েছে 39,600, তাতে বলেছিল কিন্তু জেড প্রফিট করেছে 10% অন কস্টের উপর 10% প্রফিট করেছে। তাহলে যার কস্ট হচ্ছে 100 টাকা, তার কস্ট যদি 100 টাকা হয় তাতে গ্রস প্রফিট করে নিয়েছে, মানে প্রফিট করে নিয়েছে কত 10 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা প্রফিট করলে সেটা দুটো মিলিয়ে হয়েছে কত, ট্রান্সফার প্রাইস কত হয়েছে 110। তাহলে এইটা তো আমাদের ট্রান্সফার প্রাইসে আছে, তাহলে ট্রান্সফার প্রাইস মানে 110%, তাকে 110% দিয়ে ভাগ করেছি আর 10% দিয়ে গুণ করেছি। তাহলে গুণ করলে সেখানে আমরা পেয়েছি 3,600 টাকা হচ্ছে এতে আনরিয়েলাইজ প্রফিট আছে। এবার এই আনরিয়েলাইজ প্রফিটটা তাহলে এটা করেছে কে বলতো, জেড করেছে, কার উপর এক্স এর উপর। আমি কিন্তু লিখেছি এক্স, যেহেতু গুডসটা এক্স এর কত এতে ছিল, এক্স এর ক্লোজিং স্টকের মধ্যে ছিল, তাহলে সেই জন্য এখানে গুডস ফ্রম ডিপার্টমেন্ট জেড লিখেছি, কিন্তু এটা এক্স এর ক্যালকুলেশন করছি। তাহলে এক্স এর এই যে ক্লোজিং স্টকের মধ্যে এইটা ইনক্লুড ছিল, তাতে প্রফিট করে নিয়েছে জেড কত 3,600 টাকা। ঠিক আছে, সেরকম আবার গুডস ফ্রম এক্স ডিপার্টমেন্ট, এটা কার হাতে আছে, ওয়াই এর হাতে, জেড এর হাতে আছে, যেটা সেটা নর্মাল সেলিং প্রাইসে ওরা কিন্তু বিক্রি করেছিল, ট্রান্সফার করেছিল। তাহলে নর্মাল সেলিং প্রাইসে আমরা সেখানে দেখালাম গ্রস প্রফিটের রেট কত 25%, তাহলে সেই 25% সরাসরি সেলসের উপর 25% মানে 25-এর 100 করে দিয়েছে। কস্টের উপর হলে কিন্তু এটা 10-এর 110 করেছিলাম, আর এটা সেলসের উপর বলে 25-এর 100 করে দিলাম, 3,000 টাকা। এইবার আমরা যদি একটা জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলি, আমরা ওই ডিপার্টমেন্টাল যে ট্রেডিং পিএল থেকে যে নেট প্রফিটটা পেয়েছি বাই ডিপার্টমেন্টাল পিএল বলে, সেইখানে এক্স এর ডিপার্টমেন্টের প্রফিট, জেড এর ডিপার্টমেন্টের প্রফিট যোগ করে বাইরে পাঠালাম, আর তার থেকে লেস করেছি আমরা জেনারেল এক্সপেন্সেস আমাদের একটা ছিল সেটা 23,000 টাকা, আর এই আনরিয়েলাইজ প্রফিট এক্স এর স্টকের মধ্যে আনরিয়েলাইজ প্রফিট আছে কত 3,600, আর ওয়াই এর মধ্যে 6,600। তাহলে ওই প্রফিট থেকে এই দুটো বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম নেট প্রফিট। ঠিক আছে, আমাদের এই নেট প্রফিটটাই আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব, ঠিক আছে, বা ব্যালেন্স শিটে ট্রান্সফার করব। তাহলে এই হচ্ছে ব্যাপার। তোমাদের ডিপার্টমেন্টালে এমনি নর্মাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতোই পুরোটাই হলো, শুধু ট্রান্সফার গুডসগুলো ঠিক করে করবে। যে ট্রান্সফার করছে তার কাছে সেলসের মতো এন্ট্রি হবে, তাহলে তার কাছে এন্ট্রি হবে কোথায়, বাই দিকে। আর যে পাচ্ছে রিসিভ করছে তার কাছে পারচেজের মতো এন্ট্রি হবে কোথায়, হবে টু দিকে। আর ট্রান্সফার যখন হচ্ছে যার কলমে বসাচ্ছি, এক্স এর কলমে বসালে এক্স এর নাম লিখবো না, লিখবো কার নাম, জেড এর নাম। জেড এর কলমে বসালে জেড এর নাম লিখবো না, কার নাম লিখবো, এক্স এর নাম। ঠিক আছে, এইটাও খেয়াল রাখবে। হ্যাঁ, খেয়াল রাখলে ওটা কমপ্লিট হয়ে গেল। এবার আনরিয়েলাইজ প্রফিট যদি থাকে, ওই স্টকের মধ্যে কত টাকার স্টক, পাঠানো গুডস, সেটা আমরা আগে দেখবো। ওই পাঠানো গুডস যতটুকু থাকবে তার উপর যে রেটে প্রফিট করেছে, ওরা যদি নর্মাল সেলিং প্রাইস হতো, আমরা গ্রস প্রফিটটা সেলিং প্রাইসের কত পার্সেন্ট সেটা বের করে নেব, নিয়ে আর সেখানে এইভাবে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, আনরিয়েলাইজ প্রফিটটা ক্যালকুলেশন করে এখানে এই টোটাল দুজনের প্রফিট থেকে আমরা যদি এই আনরিয়েলাইজ প্রফিট বাদ দিই আর অন্যান্য খরচাগুলো যেগুলো আনঅ্যাপোর্শনড আছে সেই সমস্ত খরচাগুলো বাদ দিই, তাহলে আমাদের নেট প্রফিটটা বেরিয়ে যাবে। এই হচ্ছে কাজ, এছাড়া অঙ্ক এমনি সিম্পল আছে। ঠিক আছে,
আজকের মতো এইটুকু। পরের দিনকে আবার একটা এরকম প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে আসছি, সঙ্গে থাকো। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।